অবশেষে টিকা আমদানি নিয়ে অনিশ্চয়তার কথা জানালো বেক্সিমকো। কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান, বসে নেই সরকার। ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। ভারত সরকারকে কন্টিনিউয়াসলি বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কখনো না করেনি, কিন্তু তারা দিতে পারছে। ওই দেশের জনগণ কোনো ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিচ্ছে না। দিল্লির এক হাসপাতালে মৃত্যু 25। ভারতে রাজ্যে রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার। पूरे शहर में ऑक्सीजन टैंक खत्म हो गया, ऑक्सीजन कहीं में अवेलेबल नहीं है। Please do something and please release some oxygen supply. হুমকি হতে পারে বাংলাদেশের জন্য। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ অনেক বেশি, লক্ষ লক্ষ লোক যায়, সুতরাং বাই দিস নাম্বার অনলি এটা একটা বড় ঝুঁকি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দোকান খোলার ঘোষণায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ঢল। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা, চলবে ট্রেনও। পদ্মা সেতু চলাচল উপযোগী করতে লকডাউনেও 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। বর্ষার পরই সেতুর ওপর পিচ ঢালাই শুরু, এগিয়ে চলেছে নদী শাসনের কাজও। এবং গরম বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণে ভয়াবহ হচ্ছে ডায়রিয়া। বিভিন্ন জেলায় হাসপাতালে হাজার হাজার রোগী, চিকিৎসকদের হিমশিম অবস্থা। শুরুতেই করোনা প্রসঙ্গ। আগাম টাকা নিয়েও ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট 2 মাস ধরে টিকা না পাঠানোয় সরকারকেই সরব হওয়ার কথা বলছে। টিকা আমদানির দায়িত্বে থাকে একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো। টিকা কবে মিলবে জানা নেই স্বীকার করে প্রতিষ্ঠান প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন সংশয়ে। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাফ জবাব, বসে নেই সরকার, তৎপর হতে হবে বেক্সিমকোকেও। গত 21শে জানুয়ারি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় ভারত সরকারের উপহারের 20 লাখ ডোজ করোনা টিকা। এর 4 দিনের মাথায় দেশে আসে সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 50 লাখ ডোজের প্রথম চালান। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ আসার কথা, কিন্তু ফেব্রুয়ারিতে 20 লাখ ডোজ আসার পর চুক্তি অনুযায়ী আসেনি আর কোনো চালান। এর বাইরে মিলেছে ভারত সরকারের উপহারের আরও 13 লাখ ডোজ। সব মিলিয়ে 1 কোটি 3 লাখ ডোজ টিকার মধ্যে এর মধ্যে প্রয়োগ হয়েছে প্রায় 78 লাখ। এই অবস্থায় দ্বিতীয় ডোজ নিশ্চিত করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই যখন অবস্থা, তখনও ভারত সরকারের অনুমোদন না পাওয়ার অজুহাতে 2 মাস ধরে টিকার চালান আটকে রেখেছে সেরাম ইনস্টিটিউট। যদিও প্রতিষ্ঠানটিকে আগাম পরিশোধ করা হয়েছে 1.5 কোটি ডোজের টাকা। এমন পরিস্থিতিতে সরকারকে জোরালো উদ্যোগ নেওয়ার কথা বলছে সেরামের দেশীয় এজেন্ট বেক্সিমকো। ডেফিনেটলি আইনি পদক্ষেপ নিতে পারে, বাট আইনি পদক্ষেপটা ইজ নট ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে। জোরালো একটা ভাবেই বলতে হবে, ওই আনঅফিসিয়ালি ফোনে একটু কথা বলা এইটা না। আমার মতো একটা শক্ত স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে। বর্তমান অবস্থায় দেশে টিকা বানানোর বিকল্প নেই জানিয়ে প্রতিষ্ঠানটির ইঙ্গিত, চলতি বছরই হয়তো মিলবে দেশে তৈরি ভ্যাকসিন। এই বছরের মধ্যেই আশা করছি। এখন যে অবস্থা দেখছি তাতে করে আমাদের লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বসে নেই সরকার, তবে তৎপর হতে হবে বেক্সিমকোকেও। ভারত সরকারকে কন্টিনিউয়াসলি বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কখনো না করেনি, কিন্তু তারা দিতে পারতেছে না। পলিটিক্যাল অপিনিয়ন এত স্ট্রং হয়েছে যে তারা ভ্যাকসিন কোথাও দিতে পারতেছে না। ওই দেশের জনগণ কোনো ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিচ্ছে না। ভারতে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভ্যাকসিন পেতে এই জটিলতা তৈরি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে অক্সিজেনের তীব্র সংকট ও দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট অর্থাৎ ট্রিপল মিউটেন্ট যে ভ্যারিয়েন্টটি আছে সেটি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন।
জাফর, ভারতের সংকটের কথা এখন বিশ্বজুড়েই কথা হচ্ছে, আমরা দেখছি। তার আগে বাংলাদেশের এই যে ভ্যাকসিনের রবিনের যে রিপোর্টটা দেখলাম, বাংলাদেশের ভ্যাকসিন আপডেটটা একটু জেনে আসি। সেই ভ্যাকসিনের প্রভাবেই আসলে ভারতের যে এই তাণ্ডব চলছে, সেই তার প্রভাবেই আমাদের ভ্যাকসিনে কী পড়ছে সে বিষয়টি নিয়েও দেখব। আমি যদি একটু বলি, ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বলতে গেলে দ্বিতীয় ডোজ চলছে, এবং সেই দ্বিতীয় ডোজে এসেও আমরা কিন্তু দেখছি যে এখনও কিন্তু প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দুটি কিন্তু একসাথে দেয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের একদম প্রত্যেক জায়গায় প্রত্যন্ত দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু প্রথম ডোজ কিন্তু 57,98,000, প্রায় 58,00,000-এর কাছাকাছি। দ্বিতীয় ডোজও কিন্তু 21,55,000, 21,50,000, এবং মোট ভ্যাকসিন প্রায় আছে কিন্তু আমাদের 1,03,00,000 ডোজ, এবং এর মধ্যে যেহেতু 79 লাখ বা 79.5 লাখের মতো দেওয়া হয়েছে, তার মানে 23 লাখ মজুদ রয়েছে। তো এই মজুদের পরে স্বাভাবিকভাবেই ভ্যাকসিমকোর সঙ্গে কথা হয়েছে যে আমাদের 2 মাসে কিন্তু চালান আসেনি, সেই চালানটি কেন আসেনি সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে কথা হয়েছে, এবং যেটি বলছে যে সরকারকেও যেমন তৎপর হবে, ভ্যাকসিমকেও আসলে তৎপর হতে হবে, এই দ্বিতীয় ডোজ সহ ভ্যাকসিনটি চালিয়ে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে এটি কেন আসছে না সেই প্রশ্নের জবাব কিন্তু আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে। আসলে ভারতীয় গণমাধ্যমে বা আমাদের ওখানে যে সংবাদদাতা আছে তাদের পাঠানো তথ্যে যে ভারতে কিন্তু একদম করোনার একটি সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন সেখানে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে অক্সিজেনের সংকট, এবং যে কারণেই আসলে তারা এই আমদানি বন্ধ করে দিয়েছে, এবং অক্সিজেনের এই সংকটের কারণে যে কি দুর্বোধ অবস্থায় দিন যাপন করছেন ভারতীয়রা সেটি দেখে আসবো এখনকার রিপোর্টটিতে। ভারতের সর্বত্রই এখন অক্সিজেনের জন্য হাহাকার। প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর মৃত্যু হচ্ছে অক্সিজেন না পেয়ে। রাজধানী নয়াদিল্লিতে অবস্থা সবথেকে বেগতিক। Do something and please release some oxygen supply. People need it here. People need beds here. People need meds here. People need wards here. People need injections. People need medicines. একদিকে করোনায় হাজার হাজার মৃত্যু, অন্যদিকে বিনা চিকিৎসা। সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে ভারত। দিল্লি ছাড়াও মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গের অবস্থাও ভয়াবহ। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারত জুড়ে অক্সিজেন সংকট দূর করতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কাটছে না একটু শ্বাস নেওয়ার জন্য মানুষের হাহাকার। দিল্লি জুড়ে করোনায় মৃত্যুর হারের ঊর্ধ্বগতির মধ্যেই এভাবেই রাজধানীর বিভিন্ন গোরস্থানে গণকবর খুঁড়তে দেখা যায়। একই সঙ্গে গণহারে সৎকার চলে শহরের প্রধান শহরগুলোতেও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সুব্রতর রিপোর্টটাতেই আসলে দেখছিলাম ভারতের কি ভয়ঙ্কর অবস্থা, এবং করোনা বলতে গেলে সংক্রমণের যে চূড়ান্ত অবস্থায় রয়েছে, এবং সবশেষ 24 ঘন্টায় কিন্তু ভারতে 3.5 লাখের মতো একদিনে যে সংক্রমণ সেটি রেকর্ড ছাড়িয়েছে। এবং আমরা যদি সেই বিষয়টি দেখে আসি যে ভারতের সংক্রমণ কিন্তু 24 ঘন্টায় 3,45,147 জন, এবং এরই মধ্যে কিন্তু মোট শনাক্ত 1,66,02,000 ছাড়িয়ে গেছে, এবং 24 ঘন্টায় মৃতের সংখ্যা কিন্তু 2,600, অর্থাৎ 24 ঘন্টায় 2600 লোক মারা গেছে, এবং এ নিয়ে কিন্তু 1,79,000 জন, জাফর আমি যদি বলি যে 1,79,000 জন কিন্তু ভারতে এই করোনায় মৃত্যু ঘটেছে। তো সেই বিষয় নিয়ে আসলে আমরা দেখেছি যে ভারতের এই ভ্যারিয়েন্টটা বাংলাদেশে আসবে কিনা এই বিষয় নিয়েও কিন্তু আমরা দেখেছি অনেক সংশয় রয়েছে, অনেকেই অনেক রকম কথা বলছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে আসলেও কিন্তু এর ভয়াবহতা অনেক আরও চরম হতে পারে এমন আশঙ্কাও তারা করছেন, এবং সেক্ষেত্রে তারা বন্দরকে বন্ধ করে দেওয়ার মতো বা ভারতের সঙ্গে আপাতত কিছুদিনের জন্য যে এই যে যোগাযোগটা সেটি আরও শিথিল করা যায় কিনা বা আরও বন্ধ করা যায় কিনা সে বিষয়ে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন, এবং এ নিয়ে আমার একটি প্রতিবেদন আছে, এখন দেখব সেটি। সর্বাত্মক লকডাউন আর নানা বিধিনিষেধে দেশে চলছে করোনার সংক্রমণের গতি নিয়ন্ত্রণের চেষ্টা, তবু সংক্রমণের লাগাম টানা যাচ্ছে কই। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 83 জন, আর নতুন করে শনাক্ত হয়েছে 2,697 জন। পাশের দেশ ভারতেও করোনা মহামারীর লাগাম ছাড়িয়েছে। করোনার নতুন রূপ ট্রিপল মিউটেন্ট বা 3বার রূপ পরিবর্তনকারী এই ভাইরাসটি ভয়াবহ হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনার নতুন রূপ বাংলাদেশের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারত থেকে বা বাইরে থেকে যারাই আসুক, কোন ভেরিয়েন্ট নিয়ে আসবে আমরা জানি না। যদি আমার দেশে সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। অসংখ্য সংক্রমণ হচ্ছে, সেখান থেকে এই সংক্রমণটা আমাদের দেশে আসতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের তাই পরামর্শ, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এটা ডিটেক্ট করতে পারিনি, তবে সরকারকে ইতিমধ্যে আমরা বলেছি যে যাতে করে, যেহেতু এটা ল্যান্ড দিয়ে লোক আসে, প্লেন দিয়ে আসে, আমরা যেন ল্যান্ড এখন বন্ধ করে দিই। ভারত থেকে যেন সমস্যাটা এসে আরো সুপার ইম্পোজ সমস্যা না হয়, সেই ব্যাপারে আমাদের খুব মনোযোগ দেওয়া উচিত। কেউ আসলে তার আইদার টিকা, 2 ডোজ টিকার সার্টিফিকেট থাকা উচিত। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই, তাই মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিপোর্টটিতে যেমনটি দেখছিলাম যে বিশেষজ্ঞরা কিন্তু বারবারই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে। জাফর, আপনি যেমনটি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, ভারতের সীমান্ত বন্ধ করার কথা, কিন্তু একই সাথে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ থেকে চিকিৎসা পারপাসে অনেকেই ভারতে যাচ্ছেন এবং তারা আবার ফিরেও আসছেন বহাল তবিয়তে। এবং আমরা বিভিন্ন বন্দরের যে চিত্র দেখেছি, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি যে ভারত থেকে যারা কিনা ট্রাক ড্রাইভার প্রবেশ করছেন তারা মাস্ক পরছেন না। তো বাংলাদেশের আসলে এখন আজকে আমরা যেটা দেখেছি 14% শনাক্তের হার ছিল, সো এটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা এগুলোর কারণে? জাফর, একটা বিষয় কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বড় এখন যে কমে এসেছে, এটা কিন্তু এই যে 2 দফায় লকডাউন গেল, সেই লকডাউনের সুফলটি আমরা পাচ্ছি। কিন্তু এটা যদি ধরে রাখতে হয়, আমরা কিন্তু এই ডিজাস্টার বা দ্বিতীয় ধাক্কায় যেটা পড়েছি, এটা কিন্তু একদম বলাই যায় সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের কারণে, কিন্তু তার চেয়েও কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে গিয়ে এই ভারতের মিউটেশন। এইটা যদি চলে আসে, সেক্ষেত্রে সেটা মোকাবেলায় যেমনটি বলছিলেন বিশেষজ্ঞরা যে এটা মোকাবেলার ক্ষেত্রে আমাদের অনেক বেগ পেতে হবে। মূল কারণ আমাদের জনসংখ্যার ঘনত্ব, তার উপরে এই লকডাউন দিয়ে তার পুরোপুরি রাখতে হবে না, কারণ জীবন আর জীবিকার একটা সমন্বয়ের তো ব্যাপার আছে। সেক্ষেত্রে সবার আগে দরকার যে, যেমনটি তারা বলছিলেন যে নিজেদের সচেতনতা, তার পাশাপাশি যারা আসছেন যে মাধ্যমেই হোক, স্থলবন্দর হোক, আকাশপথে হোক, সেটি যেন তাদের নির্দিষ্টভাবে তাদের যেন একটা কোয়ারেন্টাইন ব্যবস্থাটি শক্তভাবে মেনে চলা যায়। তাহলেই হয়তো এই ভারতের যে মিউটেশন, সেটি থেকে হয়তো আমরা অনেক ধন্যবাদ যেমন আপনাকে। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে অবশ্যই যারা নাকি নীতি নির্ধারকরা আছেন তারা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যা জাতির জন্য ভালো হবে সেটাই তারা করবেন, এই প্রত্যাশাই রাখছি। দর্শক, রাশেদ লিমন জানাচ্ছিলেন যে ভারতের যে নতুন ভ্যারিয়েন্টটি করোনা ভাইরাসে দেখা দিয়েছে এবং সার্বিকভাবে করোনা ভ্যাকসিন নিয়ে যে সমস্যা চলছে সে বিষয়ে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের স্বেচ্ছাচারিতা ও অদূরদর্শিতার কারণেই টিকা সংগ্রহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য তৈরি করে চলমান সংকট মোকাবিলা করতে হবে, নইলে সব দায় সরকারকেই নিতে হবে। করোনার টিকা সংগ্রহের ক্ষেত্রে যে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং দূরদৃষ্টি অভাবের কারণে আজকে নতুন অনিশ্চয়তা গোটা জাতিকে হতাশিত করে ফেলছে। একই উৎস থেকে টিকা সংগ্রহ করতে গিয়ে আজকে এই সংকট সৃষ্টি হয়েছে। বৃহত্তর জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দুর্যোগ মোকাবেলা করতে হবে। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালুর বিষয়ে ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও জানান, বাস চললে ট্রেনও চলবে, রয়েছে সব প্রস্তুতি। খাতা কলমে লকডাউন থাকলেও ঢাকার বাস্তব চিত্র এটি। গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন, গাড়ির চাপে রীতিমতো কোথাও কোথাও যানজট। এরই মধ্যে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শপিং মল ও দোকানপাট। এই অবস্থায় শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের কথা ভাবছে সরকার। লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। পরে রেলমন্ত্রীও জানান, ওই দিন থেকে বাস চললে ট্রেনও চলবে। এরই মধ্যে ইঞ্জিন ও বগি পরীক্ষা নিরীক্ষা করে রেল লাইন প্রস্তুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রেল আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুত। আমাদের রেল পরিচালনার ক্ষেত্রে যাত্রীবাহী, বিশেষ করে যাত্রীবাহী আমাদের যে ট্রেন, সেগুলো পরিবহনের জন্য আমরা প্রস্তুত। লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্য পরিবহনের জন্য 8 জোড়া পার্সেল ট্রেন চলাচল করছে নিয়মিত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
লকডাউনের মধ্যেই কাল থেকে দোকান খোলার খবরে ঢাকা ফিরছেন অনেকেই। এতে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ফেরি সংখ্যা কম থাকায় গাদাগাদি করে ফিরছেন কর্মজীবীরা। দোকান খোলার ঘোষণায় ঢাকায় ফিরতে এভাবেই পাটুরিয়া ঘাটে ফেরি থেকে হুমড়ি খেয়ে পড়েন কর্মজীবীরা। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে সীমিত আকারে জরুরি প্রয়োজনে পারাপার হচ্ছে কয়েকটি ফেরি। তাতেও গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখ মানুষ। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, মাস্ক না পরা রয়েছে নানা অজুহাতও। দোকান বন্ধ করে বাড়ি গেছিলাম, আবার দোকান খুলছে, তাই আমি আবার ঢাকা যাচ্ছি। মাস্ক কেনার সময় পাই নাই, যখন বাড়াইছি দোকান বন্ধ ছিল। জনগণ বেশি থাকলে তো বাইরে যে সমস্যা আছে, আমরা যেহেতু বাড়ি দরকার এই জন্য যাচ্ছি। তবে ঘাটে নেমে রাজধানীমুখী পর্যাপ্ত যানবাহন নেই। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কারে করে ফিরতে হচ্ছে কর্মস্থলে। গাড়ি পাইতেছি না, গাড়ির ডবল ভাড়া লাগতেছে। বাড়ির থেকে ভাড়া লাগে লগে 200 টাকা, আমি 500 টাকা নিয়ে বাড়াইছি, এখন ভাড়া লাগবে 800 টাকা। এখান থেকে যে ভাড়া হলো 150 টাকা, এখন নিচ্ছে 500 টাকা। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 20টি ফেরি চলাচল করলেও বর্তমানে জরুরি প্রয়োজনে রজনীগন্ধা, হাসনাহেনা ও বনলতা নামের 3টি ফেরি পারাপার হচ্ছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। সর্বাত্মক লকডাউনেও পদ্মা সেতুতে 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষা মৌসুম শেষে সেতুর ওপরে পিচ ঢালাই শুরু হবে। আর পদ্মায় বিলীনের পর নতুন করে আনা 192টি স্ট্রিঞ্জার চলতি মাসে স্থাপন শুরু হবে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুতে সর্বাত্মক লকডাউনেও পুরোদমে চলছে কাজ। সেতুর উপরে রোডওয়ে, নিচে রেলওয়ে স্ল্যাব বসছে সমানতালে। রেলিংয়ের 665টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ে স্ল্যাবের শেয়ার পকেট বসে গেছে 641টি। করোনার চ্যালেঞ্জেও কাজের অগ্রগতিতে খুশি সেতু কর্মীরা। ব্লক পইতেছে, বস্তা পইতেছে, এই পদ্মা সেতুর স্বার্থে কাজ করতেছে। অতি দ্রুত কাজটা চলছে, আর এতে আমাদের কাছে খুব হ্যাপি লাগছে। পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পর নতুন করে লুকজেমবার্গ থেকে আনা 192টি স্ট্রিঞ্জার কনস্ট্রাকশন ইয়ার্ডে ঘষামাজা চলছে। রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে এবং দুই দিক থেকে রোডওয়ে স্ল্যাব বসানো চলমান আছে। আর যে স্ট্রিঞ্জারগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছে সেগুলো ঘষামাজা করে ব্যবহার উপযোগী করা হবে। পদ্মা জাজিরার দিকে ধাবিত হওয়ায় বর্ষা সামনে রেখে পদ্মা সেতুর নদী শাসনের কাজও পাল্লা দিয়ে চলছে। পর্যাপ্ত সরঞ্জামাদি রয়েছে, বর্ষা সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। 41টি স্প্যানে 32টিতেই রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে। স্ল্যাব বসানো বাকি রয়েছে মাত্র 9টি স্প্যানে। মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে ডায়রিয়া। শুধুমাত্র ভোলাতেই এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত 2,500 মানুষ। প্রচণ্ড গরম, লবণাক্ত পানি ব্যবহার এবং বাইরের খাবারই এজন্য দায়ী বলছেন চিকিৎসকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে ডায়রিয়া আক্রান্ত শিশু, পাশে অসহায় মা। এরকম চিত্র দক্ষিণের অনেক হাসপাতালের। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডায়রিয়া। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। পটুয়াখালী সদর হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। 250 শয্যার হাসপাতালে ডায়রিয়া বিভাগে বেড মাত্র 15টি। এতে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শেষ নেই। বাধ্য হয়ে তাই মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ভোলা সদর হাসপাতালে 378 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অবশ্য আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে 76টি মেডিকেল টিম গঠনের কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। স্যালাইন দেওয়ার পরে আবার পাতলা পায়খানা বমি হয়েছে, এখন আবার স্যালাইন দিছে। একটা স্যালাইন দিয়ে আর ধারে ভাড়া কেউ আইয়ে না, এগো ডাক্তার কিছু নেই। তবে মাগুরায় কিছুটা কমেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদর সহ অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীনদের অবস্থা আগের চেয়ে ভালো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 999-এ ফোন পেয়ে চট্টগ্রামে নবজাতকের প্রাণ বাঁচালো পুলিশ। নগরীর জিইসি মোড় এলাকায় টঙের দোকানের পাশে মাঝরাতে পড়ে থাকা মেয়ে শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে।
রাত তখন 1:30। চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় টং দোকানের পাশ থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা যাচ্ছিল। সেই পথ দিয়ে হেঁটে যাওয়া সিটি কর্পোরেশন কর্মকর্তা মামুন নামে এক ব্যক্তি সাদা কাপড়ে মোড়ানো কন্যা নবজাতককে টঙের দোকানের পাশে পড়ে থাকতে দেখেন। 999-এ ফোন দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের সহায়তায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় শিশুটিকে। প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে একটা টং দোকান আছে, ওটার একটা চেয়ার ছিল, চেয়ারের উপর দেখি বাচ্চাটা একটা সাদা কাপড় মোড়ানো পড়ে আছে। তৎক্ষণাৎ আমরা 8 মিনিটের মধ্যে ওখানে গিয়ে উপস্থিত হয়ে ওই নবজাতক রেস্কিউ করি। চিকিৎসক ও নার্সদের পরম মমতায় ও যত্নে সুস্থ হয়ে উঠছে নবজাতকটি। ওজন কিছুটা কম থাকলেও 2 দিন আগে নবজাতকটির জন্ম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এখন বাচ্চার অবস্থা মোটামুটি আছে, মোটামুটি রিজনেবল আছে, যে না ভালো না খারাপ, মাঝামাঝি অবস্থায় আছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর আইনগত পদ্ধতি অনুসরণ করেই নবজাতক কন্যাটিকে দত্তক দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বাচ্চার কোনো আত্মীয়স্বজনের সংবাদ আমরা এখনো পাইনি, আর বাচ্চাটা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই কাউকে হ্যান্ডওভার করতে হবে। 2017 সালের 20 ফেব্রুয়ারি রাতে কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক 21কে উদ্ধার ও সেবা পরবর্তী কার্যক্রমে প্রশংসিত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আলমগীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মুঠোফোনের নম্বর ঠিক রেখে অপারেটর বদলে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে গ্রাহক আটকে রাখার দিন শেষ হচ্ছে। দেয়া যাবে না কোর্ট সংক্রান্ত জটিলতার অজুহাতও। বিটিআরসি বলছে মুঠোফোন অপারেটরদের অসহযোগিতায় ধুঁকছে এমএনপি কার্যক্রম। সেবায় গতি আনতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইনফোজিলিয়ান টেলিটক বিডি ও মুঠোফোন অপারেটর রবি। শুভ খানের রিপোর্ট। এমএনপি মূলত নম্বর ঠিক রেখে গ্রাহকদের ভালো মানের সেবাদাতাকে বেছে নেওয়ার প্রক্রিয়া। 2018 সালে এমএনপি সেবা চালুর পর থেকে মুঠোফোন অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের অপারেটর বদল আটকাতে অজান্তে ইমার্জেন্সি ব্যালেন্স সরবরাহ করেন তারা। হঠাৎ করে 2 দিন পরে জানানো হচ্ছে যে এর আগে এত বাকি ছিল, এটা কোনোভাবে কাম্য না, কোনো অপারেটরের জন্যই কাম্য না। এমএনপি অপারেটর ইনফোজিলিয়ন টেলিটেক বিডি বলছে এমএনপি সেবার ক্ষেত্রে ইমার্জেন্সি ব্যালেন্সে বাতিল হয় 15 থেকে 20% আবেদন। আমাদের রেভিনিউ আর্নিং এর উপরে, আরওআই এর উপরে একটা ক্রিটিক্যাল ইম্প্যাক্ট ফেলেছে। ব্যবসায়িকভাবে ধুঁকতে থাকায় এমএনপি অপারেটরকে আর্থিক ছাড় দিয়েছে বিটিআরসি। সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। যদি কোনো টাকা পয়সা বকেয়া থাকে, যে এমএনওর সাথে সে যুক্ত হতে চায় তার কাছে সেটার দায়িত্ব গ্রহণ করতে পারে, অথবা বিটিআরসি কে তারা জানাতে পারে, বিটিআরসি উইল টেক অ্যাকশন। কিন্তু কোনো মতেই কোনো এমএনপি জন্য যদি কেউ আবেদন করে তাহলে ওটাকে হল্ট করানো যাবে না। ইনফোজিলিয়ন টেলিটেক বিডি বলছে এতে সেবা ও ব্যবসায় গতি আসবে। 10 থেকে 15% পোর্টিং বাড়বে বলে আমি মনে করি। দেশের 17 কোটি মুঠোফোন গ্রাহকের মধ্যে এ পর্যন্ত প্রায় 11 লাখ গ্রাহক অপারেটর বদল করেছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে টিকা আমদানি নিয়ে অনিশ্চয়তার কথা জানালো বেক্সিমকো। কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান। অক্সিজেন সংকটে করোনার মৃত্যুপুরী ভারত, বাংলাদেশের জন্য হুমকি। দোকান খোলার ঘোষণায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ঢল। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা, চলবে ট্রেনও। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।